হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে প্রচণ্ড ভালো আছো এবং প্রচণ্ড মন দিয়ে পড়াশোনা করছো। তো তোমরা জানো তোমাদের সাব ইন্সপেক্টর এক্সামের জন্য আমি তোমাদের মক প্রোভাইড করছি। অনেকেরই প্রশ্ন হচ্ছে যে মকটাতে পাবো কোথা থেকে? তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করছো না? টেলিগ্রাম ডেসক্রিপশানে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার থেকে আমি লিঙ্কের প্রথম কমেন্টে আমি তোমাদের লিঙ্কও প্রোভাইড করে দেবো টেলিগ্রামের। আরপি ম্যাথস গুরুকুল টাইপ করবে, তোমরা ডাইরেক্ট তোমার টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবে, আর কোনো ইনামের চ্যানেল নেই। ওকে, আজকের এই 4 নম্বর মকের সবকটা প্রশ্ন সলভ হবেই। তার সঙ্গে তোমাদের জন্য আর একটা স্পেশাল চমক আছে, যেটা হচ্ছে কি না, জানো তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি ঘোষণা হয়ে গেছে, এক্সাম ডেট ঘোষণা হয়ে গেছে। তোমাদের ডিসেম্বরে এক্সাম, এবং তার আগে আমি ভেবেছি তোমাদের 15টি ফ্রি মক প্রোভাইড করব একদম, এবং সবই দেওয়া হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এবং তার সঙ্গে সেই ফ্রি মক থেকে যতগুলো সেট হবে প্রত্যেকটা সেটের আমি ম্যাথস কোশ্চেন স্মার্ট সলভ করাবো এবং দেখাবো সমস্ত টেকনিক, যে টেকনিকগুলো ফলো করে তোমরা 30টা প্রশ্ন 25 মিনিট লাগবে না, তোমরা 15 মিনিটে সলভ করতে পারবে। ওকে গাইজ, তো চলো আজকেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অনেক বেশি করে শেয়ার করো। তো চলো চলে আসি আজকের সেট 4-এর প্রথম অঙ্কে। দেখি প্রথম অঙ্কে কী বলা হয়েছে না, একজন ব্যক্তি 2টি শহরের মধ্যে যাত্রা করেন, খুব ভালো কথা, যেখানে মোট দূরত্ব 80 কিলোমিটার। তিনি মোট দূরত্বের 60% অংশ 45 মিনিটে এবং বাকি অংশ মানে 40% অংশ 55 মিনিটে কী করছে? অতিক্রম করছে। তাহলে এই ব্যক্তির গড় গতিবেগ কত? গড় গতিবেগ মানে কি না, টোটাল কত সে ডিস্টেন্স গেছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তার কতটা লেগেছে। ব্যাস এইটুকু জানলেই আমার গল্প শেষ। টোটাল ডিস্টেন্স কত? দূরত্ব 80 কিলোমিটার বলা আছে। টোটাল টাইম কত লাগছে? 55 মিনিট আর 45 মিনিট, মানে হচ্ছে কত? 45 প্লাস 55 করলে কত? 100 মিনিট। আর আমি দেখতে পাচ্ছি এখানে কিলোমিটার বার ঘন্টায় হবে, তাহলে 100 মিনিটকে কী করতে হবে? আমাকে ঘন্টায় ট্রান্সফার করতে হবে, তার মানে 60 দিয়ে ভাগ, আর নিচে 60 লেখা মানে সেটাকে আমি একদম ডাইরেক্ট উপরে লিখে দিতে পারি। ব্যাস গল্প শেষ। তার মানে আলটিমেট 8 0 2 0 ক্যান্সেল আউট হয়ে গেল, 8 6 48 কিলোমিটার হয়ে গেল আমার কারেক্ট আনসার। এবার দেখো এই প্রশ্নে এই যে 60%-এর গল্প বলা হয়েছে, এটা সুপারফ্লুয়াস। এটা তোমাকে কী বলা হয়েছে না, তোমাকে প্রশ্ন থেকে ধ্যান সরানোর জন্য, তোমাকে ট্র্যাপে ফেলার জন্য এই 60%-এর গল্প বলা হয়েছে। এটা কোনো কাজই নেই। টোটাল ডিস্টেন্স আমার দেওয়া আছে, টোটাল টাইম 45 প্লাস 55, গল্প শেষ। ওকে, নেক্সট প্রশ্ন। দুই ব্যক্তির আয়ের অনুপাত বলা হয়েছে 10:6, তাদের ব্যয়ের অনুপাত 18:10। যদি তারা যথাক্রমে 5,200 এবং 3,600 সঞ্চয় করে, তাহলে তাদের আয় কত হবে? ঠিক আছে, তাহলে ফার্স্ট তোমাদের যেটা কাজ হচ্ছে এই 4টে অপশানের দিকে লক্ষ্য করা। পৃথিবীর ম্যাক্সিমাম কোশ্চেন্স অপশান দিয়েই কী হয়ে যায়? শেষ হয়ে যায়। ঠিক আছে, 25টা প্রশ্ন করতে তোমার হার্ডলি 15 মিনিট লাগবে যদি আমার এই ক্লাস ফলো করো। দেখো এই 4টে অপশানের মধ্যে তোমার দেখো 10:6 এই অপশানটা আয়ের অনুপাত কোথায় দেখতে পাচ্ছ? তুমি দুঃখের বিষয় দেখবে সবকটা অপশানে 10:6 হয়ে আছে। ঠিক আছে, এটা তোমাদের কী করার জন্য না, ট্র্যাপে ফেলার জন্য এরমভাবে আজকাল প্রশ্ন সেট আপ হচ্ছে। ওকে, কিন্তু সেখানেও তোমার ফাঁক অনেক আছে, সেখান থেকেও তুমি 4টে অপশান থেকে আনসার বের করতে পারবে। আমরা কি জানি, সবসময় মনে রাখবো যে আয় থেকে যদি আমি সঞ্চয় বিয়োগ করি, তাহলে আমি পাই ব্যয়, বা আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমি সঞ্চয় পাই, হোয়াট এভার, যেটা খুশি তুমি ভাবতে পারো। ঠিক আছে, তাহলে দেখো আমার এখানে আয়ের অনুপাত বলা হয়েছে 10 আর 6, তার মানে 10x আর 6x আমি বলতে পারি দুজনকার আয়। তাহলে এদের থেকে যদি আমি সঞ্চয় বিয়োগ করে দিই, সঞ্চয় 5,200 আর 3,600, তাহলে 5,200 আর 3,600 যদি বিয়োগ করে দিই প্রত্যেকের আয় থেকে, তাহলে যে রেশিও পাবো সেটা ব্যয়ের রেশিও কত বলা হয়েছে? 18:10 না? বলবো একদম ঠিক, তাই তো? তাহলে এখান থেকে আমি খুব সহজেই এক্সের ভ্যালু নির্ণয় করতে পারি, এবং এই তোমার সিম্পলিফিকেশানটাও আমি তোমাদের এক লাইনে করা শিখিয়েছি। যারা দেখোনি আগে, আগের ক্লাস থেকে দেখে নেবে। এবং এই কাজটাও আমি করতে হবে না যদি আমি এই জিনিসটা ভাবি যে দাদা আয় থেকে সঞ্চয় বিয়োগ করলে ব্যয়, তাহলে এখানে সবকটাই তো আয় দেওয়া আছে, তাহলে আয় থেকে সঞ্চয় আমি বিয়োগ করে এই ব্যয়ের রেশিও আসে কিনা দেখে নিই। দাদা এখানেও প্রত্যেকটাই শূন্য আছে, 2টো করে শূন্য, প্রত্যেকটা অপশানই দেখো 2টো করে লাস্টে শূন্য আছে। আর আমি দেখতে পাচ্ছি যে আমার সঞ্চয়ও লাস্টে 2টো করে শূন্য আছে, তাহলে এদের কী করে দাও? অমিট করে দাও। 2টো করে শূন্য কোনো কাজে লাগবে না, কারণ 100 কি মাল্টিপল আছে, আর রেশিও করলে কী হবে? ওই 100 কেটে কুটে উড়ে যাবে, তাহলে অটোমেটিক্যালি এই 2টো শূন্যকে আগে উড়িয়ে দাও, এদের নিয়ে কাজ করতেই হবে না। এবার দেখো 90 থেকে 52, 90 কি এর আয়, তাহলে 52 হচ্ছে সঞ্চয়, তাহলে 90 থেকে 52 বিয়োগ করলে কত পাই? তাহলে 90 থেকে 52 বিয়োগ করছি মানে পাবো 38। হ্যাঁ কি না? বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 38-এর মধ্যে কোনোভাবেই কি 18 লুকিয়ে আছে? 38কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি 18 পাওয়া যায়? তাই তো, পাওয়া যায় না তো। তাহলে কোনোভাবেই এই অপশানটি আনসার হতে পারে না, এটা অমিট হয়ে গেল। নেক্সট পাবো 60 থেকে
52 বিয়োগ করলে পাওয়া যায় 8। তাহলে 8 কোনোভাবে কি 8কে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি 18 পাওয়া যাবে? 18 যদি আমি 18 10কে আমি এর কেটে কুটে ছোটো করে নিয়ে 9 5ও ভাবি, তাহলে কি 9ও কি পাওয়া যায়? পাওয়া যায় না দাদা, এটাও আনসার হতে পারে না দাদা। 100 থেকে 52 বিয়োগ করলে আমি পাচ্ছি কত? 48। দাদা 48-এর মধ্যে কোনোভাবে 9 বা 18 কী আছে? কোনোভাবে নেই, তাই তো? তার মানে এটাও আনসার হতে পারে না। তাহলে দেখো 160 থেকে 52 বিয়োগ করলে কত হবে দাদা? 160 থেকে 52 বিয়োগ করি, পড়ে থাকে 108। দাদা 96 থেকে যদি আমি কত বিয়োগ করবো? 36 বিয়োগ করি, পড়ে থাকে কত দাদা? না 60। তাহলে 108 আর 60 দাদা, এটা তো কাটাকুটি যাচ্ছে, দেখতে পাচ্ছি 12 দিয়ে। 12 9 108, 12 5 60 দাদা 9:5 দেখতে পাচ্ছি, আমি ব্যয়ের রেশিও পেয়ে গেলাম। তার মানে এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। এত সহজেই প্রশ্নের সমাধান করা যায় কোনো রকম কোনো এইসব না করে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 10,000 টাকার উপর বার্ষিক 3% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদাসল এবং পৃথকভাবে সুদ কত হবে? ঠিক আছে, তাহলে আমাকে অ্যামাউন্ট নির্ণয় করতে হবে, আর কি কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি এই 4টে অপশানেই কম্পাউন্ড ইন্টারেস্ট আলাদা আলাদা আছে। তাহলে আমি শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করলেই আমার গল্প শেষ হয়ে যাবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কী করে বার করবো? দাদা 3% আমার বার্ষিক সুদের হার। আর আমি জানি যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কী না, প্রথম বছর সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট সেম হয়, মানে ফার্স্ট ইয়ারেও আমি 3 টাকা পাবো সিম্পল ইন্টারেস্ট, আর কম্পাউন্ড ইন্টারেস্টে 3 টাকা হবে। সেকেন্ড ইয়ারে গিয়ে 3 টাকা ইন্টারেস্ট তো পাবোই, কিন্তু এই 3-এর ওপরও আবার 3% ইন্টারেস্ট পাবো। সেই কোন 3-এর ওপর? না আগের বছরের সুদের ওপর। চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদের ওপর সুদ। তাহলে যখনই আমি সেকেন্ড ইয়ারে কথা ভাববো, এই 3-এর ওপর আবার 3% পাবো, মানে 3 × 3/100, অ্যান্ড দ্যাট মিনস কত হবে দাদা? 3 থেকে 9/100 মানে 0.09। ইজ নট ইট বলবো একদম ঠিক। তার মানে টোটাল আমার ইন্টারেস্ট কত হলো না 6.09। ইজ নট ইট বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে টোটাল আমার 2 বছরের ইন্টারেস্ট রেট কত হলো না 6.09%। আর এটা এরমভাবে না করে আমি ডাইরেক্ট ফর্মুলা দিয়েও ভাবতে পারি, যেটা তোমাদের মনে রাখা খুব প্রয়োজন। এটাও ভাবতে পারবো, এটাও ভাবতে পারবো, আর তার সঙ্গে এটাও ভাবতে পারবো, যদি আমার 3% রেট অফ ইন্টারেস্ট হয়, তাহলে 2 বছরের ইন্টারেস্ট হবে কি না 2 × 3 প্লাস 3/100। সাকসেসিভের যে ফর্মুলা সেই ফর্মুলা। ওকে, তাহলে 2 × 3 প্লাস 3/100 করলেও আমার কী হচ্ছে 6 + 0.9, অ্যান্ড দ্যাট ইজ 6.09। ওকে, দুটোইভাবেই ভাবনা তোমাদের শিখিয়ে দিলাম, দুটোভাবেই ভাবতে পারো। তাহলে দেখো 6.09% আমার কি ডাইরেক্ট ইন্টারেস্ট পেয়ে গেলাম, 2 বছরের ইন্টারেস্ট রেট পেয়ে গেলাম। তাহলে আমার ইন্টারেস্ট কত হবে না 10,000 টাকার ওপর। 10,000 টাকার ওপর 6.09% করলে কত আনসার পাই? তাহলে দেখো এই দুটো শূন্য এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, এই দশমিক ওঠালে নিচে একটা দুটো শূন্য, তাহলে এই দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আলটিমেট পড়ে হলো 609 টাকা। তাহলে 609 টাকা আমার কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো আমি 2 বছরে, এবং সেটা একমাত্র আছে অপশান ডিতে। অপশান ডি কারেক্ট আনসার। আমার কোনোভাবে অ্যামাউন্ট নির্ণয় করার দরকার নেই। আর অ্যামাউন্ট তো বলেই দিই পারবো, 10,000 টাকা আমার হচ্ছে আমার প্রিন্সিপাল, তার সঙ্গে কম্পাউন্ড ইন্টারেস্ট যোগ করলেই অ্যামাউন্ট, তার মানে 10,000 + 609 মানে 10,609। এটাও ম্যাচ করে গেল। ওকে, নেক্সট প্রশ্ন। একটি আমের দাম 8 টাকা, একটি পেয়ারার দাম 6 টাকা। একজন মহিলা মোট 52 টাকা খরচ করেছেন। তিনি কয়টি আম ও কয়টি পেয়ারা কিনেছেন? এখানেও কোনোভাবে আমরা কোনো অঙ্ক করার প্রয়োজন নেই। 4টে অপশানের দিকে লক্ষ্য দেবো। 3টে আম 4টে পেয়ারা বলা যায়, 3 8 কত? 3 8 গুণ করলে হয় 24 টাকা। আর 4 6 কত? 24। 24 + 24 যোগ করলে কি 52 হয়? না দাদা, 48 হয়। তার মানে এটা আনসার হতে পারে না, আমার 52 টাকা খরচ হয়েছে। ঠিক আছে, তাহলে 8-এর সঙ্গে 5 যোগ করলে দেখতে পাচ্ছি কত? 8-এর সঙ্গে 5 গুণ করলে 5টি আম কিনেছে। একটা আমের দাম 8 টাকা, তাহলে 8 × 5 করলে কত হচ্ছে দাদা? 40। আর এখানে দুটো কিনেছে পেয়ারা, 6 টাকা করে দাম, তাহলে 2 × 6 করলে কত? 12 দাদা। 40 12 যোগ করলে কি দাদা 52 হচ্ছে? একদম হচ্ছে। তো মানে 52 হয়ে গেল আমার টোটাল খরচা। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। কোনো অঙ্ক করারই প্রয়োজন নেই। নেক্সট প্রশ্ন। যে 6টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় বলা হয়েছে 183, তাহলে ছোটো সংখ্যাটি নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো এই প্রশ্নটি, ঠিক এই প্রশ্নটি WP কনস্টেবলে আমি তোমাদের জন্য দিয়েছিলাম। সেখানে যে প্রশ্নটা ছিল আর এই প্রশ্নটার মধ্যে পার্থক্য কোথায়? না সেখানে ছিল বিজোড় সংখ্যক সংখ্যা, এখানে 6টা ছিল, সেখানে 5টি ছিল। মোস্ট প্রবলি 5টি বা 7টি এরকম কিছু একটা হবে। তো 6টা সংখ্যার মধ্যে আমি কি বলেছিলাম, যদি এটা 6-এর জায়গায় 7 হতো, তাহলে আমি কি বলেছিলাম যে যেহেতু বিজোড় সংখ্যক সংখ্যা আছে, তাহলে সবসময় মনে রাখবো যে মিডিল নাম্বারটা হবে কি না 183-র সঙ্গে সমান। তাহলে মিডিল নাম্বার আমি কি বলবো না এদিকেও 3টে ওদিকেও 3টে, মধ্যখানে মানে ফোর্থ নাম্বার হয়ে যাবে কি আমার 183-র সঙ্গে সমান। কিন্তু এখানে যেহেতু 7-এর জায়গায় 6 আছে, তাহলে মিডিল নাম্বার কী করে বার করবো? তাহলে ধরে নিলাম যে আমি একটা সংখ্যা হচ্ছে x। এবার বলো ধারাবাহিক জোড় সংখ্যা, এদের রিলেশন কি?
তার মানে এদের মধ্যে দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কত করে 2 করে, হ্যাঁ কি না? জোড় সংখ্যা মানে কি 2, 4, 6, 8, 10 এরকম, মানে মধ্যেখানে গ্যাপ কত করে 2 করে। তাহলে এক্স যদি একটা সংখ্যা, ঠিক এর পরের সংখ্যাটা হচ্ছে x+2 আর এর আগের সংখ্যাটা আমি বলতে পারি x-2, ইজ নট বলবো, একদম ঠিক। ঠিক x+2 এর পরের সংখ্যা আমি বললাম x+4 আর x-2 এর আগের সংখ্যা x-4। কতগুলো সংখ্যা হলো? দুটো, চারটে, আগে 5টা। তাহলে যদি 5টা সংখ্যা থাকতো আমি বলতাম xই হচ্ছে কি 183 সঙ্গে সমান। কিন্তু এখানে যেহেতু 5টা নেই, 6টা সংখ্যা আছে, তাহলে আমি ধরে নিতে পারি যে এখানে একটা সংখ্যা x-6, এটা ধরতে পারো, অথবা ধরতে পারো যে দাদা এখানে না ধরে আমি এখানেও ধরতে পারি দাদা x+6, যেটা খুশি, অ্যাজ ইউ উইশ। এবার বলো তো এদের মধ্যে মিডল নাম্বার কি? যখন জোড় সংখ্যক সংখ্যা থাকবে তখন মিডল নাম্বার নির্ণয় করার জন্য বেস্ট আইডিয়া হচ্ছে এই যে মধ্যিখানে দুটো নাম্বারকে একটা নাম্বার ধরে নাও, মানে এই দুটো নাম্বারকে ধরে নাও একটা নাম্বার। তাহলে দেখো এবার এদিকেও সমান সংখ্যক সংখ্যা আছে, এদিকেও সমান সংখ্যক সংখ্যা আছে। তার মানে এই দুটো সংখ্যার যে গড় বা এই দুটো সংখ্যার যে মিডল নাম্বার সেই হচ্ছে 183 সঙ্গে সমান। এটা শুধু মাথায় রাখতে হবে। এবার বলো এক্স আর x+2 এর গড় কত? তাদের যোগফল হচ্ছে 2x+2 আর একে 2 দিয়ে ভাগ করলে কি হয়? x+1। ঠিক আছে, তার মানে x+1 হচ্ছে এদের গড়, আর x+1 এর ভ্যালু কত বলা হলো? তার মানে 183। তাহলে এক্সের ভ্যালু কত এখান থেকে? তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 183 - 1, দ্যাট ইজ 182। ওকে, তাহলে 182 যদি আমি বলি এক্সের ভ্যালু, তাহলে আমরা নির্ণয় করতে বলি যে ছোটো সংখ্যাটা। দেখো আমাদের ছোটো সংখ্যা কি? x-4 না? তাহলে x-4 মানে কি 182 - 4 অ্যান্ড দ্যাট ইজ 178 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার এক্সের কনসেপ্ট দিয়ে তোমাদের বোঝালাম, নেক্সট বার তোমরা কী বলবে? আর এক্সের কনসেপ্ট তো আমাদের বোঝার কোনো দরকার নেই। আমি বলেছি 6টা সংখ্যা আছে, তার মানে দুটো 4টে, তার দুটো 6টা, তাই তো? তাহলে মধ্যখানে যে দুটো নাম্বার মানে থার্ড আর ফোর্থ নাম্বার এরাই হচ্ছে কি, এদেরই গড় হচ্ছে আমার 183। এটাই, এই দুটো হচ্ছে মিডল নাম্বার, তাহলে এদের গড় হচ্ছে আমার কি 183। আর থার্ড আর ফোর্থ নাম্বারের মধ্যে যে থাকবে সেও যদি 183-র সঙ্গে সমান হয়, তার মানে বলো তো থার্ড নাম্বার কত হবে? আমি দেখছি কি এই যে নাম্বারটা x আর x+2 এর মিডল নাম্বার কি x+1। যেহেতু এরা ধারাবাহিক জোড় সংখ্যা, তার মানে x+1 থেকে x+2 এর ডিফারেন্স কত? 1 বেশি হবে আর এদিকে 1 কম হবে। তার মানে 183-র সঙ্গে 1 যোগ করলে 184 হবে ফোর্থ নাম্বার, আর 1 বিয়োগ করলে 182 হবে হচ্ছে থার্ড নাম্বার। তাহলে বোঝা গেল? তাহলে এবার আমাকে বলো যে থার্ড আর ফোর্থ নাম্বার পেয়ে গেছি, তাহলে আমি কি বলেছি 6টা নাম্বার মানে ফিফথ আর সিক্সথ, আর এদিকে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড। তাহলে আমায় কী বলেছে? ছোটো সংখ্যাটা, তার মানে ফার্স্ট সংখ্যাটা। তাহলে প্রত্যেকে এখানে গ্যাপ কত? 2 করে। তাহলে 182 থেকে সেকেন্ড নাম্বারে গেলে 180 আর ফার্স্ট নাম্বারে গেলে 178। যদি বলে সব থেকে বড়ো সংখ্যা তাহলে কী বলতাম? 6 নাম্বার, তার মানে 184, 186, এখানে 188। আমি সব কটা নাম্বারই পেয়ে যাবো। ওকে, তো এই ফান্ডটা মনে রাখলে পৃথিবীতে কখনও কোনো দিন এই ধরনের প্রশ্ন হলে তোমাদের কখনো ভুল হবে না। নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে না, একটি কর্মশালার কর্মীদের গড় মাসিক বেতন বলা হয়েছে 8500 টাকা, 8500 টাকা। যদি 7 জন কর্মীর গড় মাসিক বেতন 10,000 টাকা হয় এবং বাকি কর্মীদের গড় মাসিক বেতন 7,800 হয়, তাহলে কর্মশালার মোট কর্মীর সংখ্যা কত? তাহলে মোট কর্মীর সংখ্যা আমি জানি না, ধরলাম এক্স। এবার এই এক্সকে দুটো পার্টে ভাগ করা হলো, ঠিক আছে? তার মধ্যে একটি পার্টে আছে 7 জন, অপর পার্টে কিছু জন আছে। তাহলে কিছু জন মানে কি x-7 জন আছে, হ্যাঁ কি না? বলবে একদম ঠিক। তাহলে এই 7 জনের বলা হয়েছে গড় মাসিক বেতন কত? 10,000 টাকা। ওকে, আর দেখো এই পুরো যে টোটাল কর্মী এক্স জনের, তাদের মাসিক বেতন কত বলা হয়েছে না 8,000। গড় মাসিক বেতন হচ্ছে 8,500 টাকা। আর এই যে বাকি x-7 পড়ে আছে, এদের মাসিক বেতন, গড় মাসিক বেতন হচ্ছে 7,800 টাকা। তাহলে এই যে প্যাটার্নটা, একটা পার্টকে দুটো পার্টে ভাগ করা হয়েছে, ঠিক আছে? একটা গোটা জিনিসকে দুটো পার্টে ভাগ করা হয়েছে এবং সেই গোটা জিনিসটার অ্যাভারেজ বলা আছে, আর ইন্ডিভিজুয়াল বাকি দুটো পার্টেরও অ্যাভারেজ বলা আছে। তাহলে এই প্যাটার্ন সবসময় হচ্ছে অ্যালিগেশন প্যাটার্ন। ওকে, আর অ্যালিগেশন করার সময় আমরা কি রেশিও পাবো? তো রেশিওতে দেখো এই দুটো শূন্য দেখো প্রত্যেকটাতেই আছে এক্সট্রা, তো এই দুটো শূন্য নিয়ে কাজ করার দরকার নেই, দুটো শূন্য প্রথমেই অমিট করে দাও, দুটো শূন্য প্রত্যেকটা থেকে প্রথমেই অমিট করে দাও। তাহলে আলটিমেট গল্পটা হয়ে গেলো এরকম। ওকে, তাহলে এদের বয়ে বেড়াতে হবে না। তাহলে দেখো আলটিমেট কত হলো দাদা? এখানে 100 থেকে 85 বিয়োগ করলে কত হবে না দাদা? 15 হবে। আর এখানে দেখতে পাচ্ছি 78 আছে, তাহলে 78 হচ্ছে ছোটো 85 থেকে, তাহলে 85 থেকে 78 বিয়োগ হবে, তাহলে কত হবে দাদা? না 7 হবে। বোঝা গেল? বলবো একদম ঠিক। তাহলে এই যে রেশিওটা 7:15, এটা হচ্ছে কিছুই নয়, এই যে এক্সকে দুটো পার্টে ভাগ করা হয়েছিল তাদের দুজনকার রেশিও। তাই আমি দেখতে পাচ্ছি যে প্রথম যে 7 জন কর্মচারী তার ভ্যালু 7ই এসছে, তার মানে আলটিমেট এই যে ভ্যালু 7, তার মানে 7-এর ভ্যালু 7 মানে কত গুণ বাবা? 1 গুণ।
তাই তো? তাহলে বাকি যে পার্টটি সেটাও 1 গুণ হবে, তার মানে 15ই হবে এর ভ্যালু। বলবো দাদা একদম ঠিক। তার মানে এক্স জনকে দুটো পার্ট 7 আর 15 ভাগ করা হয়েছিল, তাহলে এক্সের ভ্যালু কত, মানে টোটাল কর্মচারীর সংখ্যা কত না 7 + 15 দ্যাট ইজ 22। ইজ ইট ক্লিয়ার? বলবো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধাই নেই এখানে। ওকে গাইস, চলে যাই পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন, একটি জিনিস 480-তে বিক্রি করে একজন ব্যক্তি 10% ক্ষতির সম্মুখীন হয়, তাহলে এখান থেকেই আমি বলতে পারি যে 10% ক্ষতি হয়েছে, মানে সে 90%-এ বিক্রি করেছে। তাহলে 90%-এর ভ্যালু কত বলা হয়েছে দাদা, না 480। এবার কী বলা হয়েছে, তিনি 20% লাভ করতে চান, তাহলে কত টাকা বিক্রি করতে হবে? 20% লাভ করতে চাইলে তাকে কত টাকায় কত পার্সেন্টে বিক্রি করতে হবে দাদা? 120%-এ, তাই তো? সবসময় মনে রাখবো 100 হচ্ছে কস্ট প্রাইস, মানে 100% যদি কস্ট প্রাইস হয়, তার মধ্যে 10% ক্ষতি হয়েছে, তাহলে সেলিং প্রাইস কত না 100 - 10 90%। আর যখন 20% লাভ হবে তখন সেলিং প্রাইস কত না 100 + 20 দ্যাট ইজ 120%। তাহলে 90%-এর ভ্যালু 480 হলে 120%-এর ভ্যালু কত হবে দাদা? 480 / 90 × 120, দ্যাটস ইট। তাহলে এখানে দেখতে পাচ্ছি 30 × 3 = 90, 30 × 4 = 180, 3 এখানে দেখতে পাচ্ছি কত হয়ে যাচ্ছে 3 × 16 = 48, 160, মানে হচ্ছে 640 হয়ে যাবে কারেক্ট আনসার অপশানে। নেক্সট প্রশ্ন, একজন খুচরা বিক্রেতা তার পণ্যের উপর 150% মূল্য বৃদ্ধি করে। তো 150%-এর গল্প আমি তোমাদের আগের মকের যে সলিউশন যাতে শিখিয়েছি, যে 150% বলতে কী বোঝায়, এবং 40% ছাড় দেয়। যদি পণ্যের ক্রয় মূল্য 1600 হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে যখন একটা খুচরো বিক্রেতা তার পণ্যের উপর মূল্য বৃদ্ধি করছে, তাহলে মূল্য বৃদ্ধি কার ওপর করবে? সবসময় ক্রয় মূল্যের ওপর করবে। ক্রয় মূল্যের ওপর সবসময় মনে রাখবো মূল্য বৃদ্ধি করে তৈরি হয় কি মার্ক প্রাইস। ওকে, আর মার্ক প্রাইসের ওপর ছাড় দিয়ে ডিসকাউন্ট দিয়ে হয় কি সেলিং প্রাইস। এটা হচ্ছে সেলিং প্রাইস। এটা এই কথাটা আমার সবসময় মনে রাখতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ফর্মুলা বা একটা থিওরি, যেটা হচ্ছে আমাদের ডিসকাউন্টের চ্যাপ্টারে কাজে লাগে। ওকে, তাহলে এখানে 1600 আমার হচ্ছে বলা হয়েছে কি সিপি আছে, কস্ট প্রাইস। তার ওপর কী বলা হয়েছে, তার পণ্যের ওপর 150% মূল্য বৃদ্ধি করা হয়েছে। তাহলে 150% যদি মূল্য বৃদ্ধি করা হয়, তার মানে আলটিমেট কত মূল্য হয়েছে না দাদা? 150% বৃদ্ধি করা হয়েছে, মানে আলটিমেট 250% বেড়ে হয়েছে। 250% বেড়ে হয়েছে, ডাইরেক্ট এটা বলতে পারি। বা যদি তুমি এটা না বুঝতে পারো, তুমি আগের ভিডিওটা একবার দেখবে, সেখানে খুব ভালো রকম বুঝতে পারবে যে 150% মানে বোঝায় যে জিনিসটার দাম ছিল 100, সেটা 150 বেড়েছে। 150 বেড়েছে, তাহলে বেড়ে কত হয়েছে না 100 + 150, তার মানে 250 বেড়ে হয়েছে। তার মানে 100-র মধ্যে 100 জিনিসটা 250 হয়েছে, তাহলে কত পার্সেন্ট বেড়েছে না 100-র ওপর বেড়েছে, মানে 250% বেড়েছে, ডাইরেক্ট বলতে পারি। ওকে, আর 250% বাড়া মানে 2.5 গুণ হওয়া, এটাও বলতে পারি যে সিপিকে 2.5 গুণ করে তৈরি হবে কি এমপি। তার মানে 1600 × 2.5 হয়ে গেল আমার কি মার্ক প্রাইস। এবার এর ওপর কী বলা হলো, 40% ছাড় দেওয়া হয়েছে। তাহলে 40% ছাড় দেওয়া মানে 60%-এ বিক্রি করা। 40% ছাড় দেওয়া মানে 60%-এ বিক্রি করা। তাহলে আমার সেলিং প্রাইস কত হলো না 1600। সেলিং প্রাইস কত হলো দাদা? 1600 × 2.5 × 60%, তাহলে 60/100। আর 60% মানে তুমি 60%ও লিখতে পারো বা 3/5ও লিখতে পারো। এটা তোমাদের আগেই শিখেছি। 20% মানে 1/5, তাহলে 60% হবে কত 3/5। দ্যাটস ইট, হয়ে গেল গল্প শেষ। তাহলে দেখো এখানে একটা শূন্য কেটে গেলে দশমিক এখানে উঠে যাবে। 5 × 5 = 25, 5 × 3 = 15, 15 আর 16 কত হয় দাদা? 15 কত 225 + 15, তার মানে হচ্ছে 240, তার মানে হচ্ছে 240। আর পাশে একটা শূন্য বসবে 160, তাহলে 2400 অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। বেটার 516 80 × 3 240 করলে আরও বেটার হতো, গুণটা সুবিধা হতো, তাই না? নেক্সট প্রশ্ন, 15 কেজি এবং 20 কেজি দামের 2 প্রকার ডাল কী অনুপাতে মেশালে মিশ্রিত ডালের মূল্য 16.50 কেজি হবে? তাহলে আবার সেই একই রকম গল্প, যে দুটো জিনিসকে জুড়ে একটা জিনিস তৈরি করা বা একটা জিনিসকে ভেঙে দুটো জিনিস তৈরি করা, এটা সবসময় অ্যালিগেশন প্যাটার্ন, তাই তো? তাহলে 15 টাকা পার কেজি দামের এক প্রকার চাল, 20 টাকা কেজি দামের আর এক প্রকার চাল মিশিয়ে যে চাল তৈরি করা হলো তার কস্ট প্রাইস বলা আছে, মাথায় রাখবে এটা। মূল্য মানে এটা কস্ট প্রাইস, ঠিক আছে? তাহলে সবকটা কিন্তু কস্ট প্রাইস থাকতে হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে মূল্য বলা হয়েছিল 16.50। তাহলে এবার দেখো আলটিমেট এদের অ্যালিগেশন করলে আমি কী পেয়ে যাবো? রেশিও পেয়ে যাবো। তাহলে দেখো 15 ছোটো 16.50 থেকে, তাহলে 16.50 থেকে 15 বিয়োগ করলে কত হবে? 1.50 দাদা। আর এখানে দেখো 16.50 ছোটো 20 থেকে, তাহলে কত হবে দাদা? 3.50। ইজ নট ইট? বলো একদম ঠিক।
ব্যাস দশমিক তো বোথ সাইড উঠে গেল, এখানে শূন্য শূন্য ক্যান্সেল আউট করে দাও, 5 7 35, 5 3 15, তাহলে 7:3 অনুপাতে তাদের মেশানো হয়েছিল, অপশান সি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। একজন অসাধু দোকানদার দাবি করে যে সে পণ্য ক্রয় মূল্যে বিক্রি করে, খুব ভালো কথা, খুব ভালো দোকানদার, কিন্তু সে কেজির পরিবর্তে 1 কেজির পরিবর্তে 960 গ্রাম ওজন ব্যবহার করে, তার মানে সে বাটকারায় চুরি করে, তাই তো? তাহলে এই ধরনের প্রশ্নে সবসময় ডাইরেক্ট আনসার আমি পাবো, কোনো রকম কিছু মাথায় রাখতে হবে না যে 960 গ্রাম বিক্রি করেছে, তার মানে 960 গ্রামের জন্য যে টাকা খরচা করেছিল সে পাওয়ার জন্য, মানে 960 গ্রামের যে সিপি সেটাই হচ্ছে তার পকেট থেকে গেছে। ওকে, তাহলে 960 গ্রাম সে বলে দিয়েছে, কিন্তু সে দাম নিয়েছে কিসের? 1 কেজি, মানে 1000 গ্রামের, তার মানে 40 গ্রামের পয়সা, এক্সট্রা পয়সা তার পকেটে এসছে, কত বিক্রি করে? না 960 বিক্রি করে। তাহলে 40/960 হয়ে যাবে তার কি? প্রফিট। আর প্রফিট পার্সেন্টেজ করার জন্য ইনটু 100, গল্প শেষ। ওকে, ক্যাটাগরি করতে পারো, শূন্য এখানে কেটে গেল, 4কে দিয়ে কত হচ্ছে? 24 4 96 না? রোদ একদম ঠিক। আর কি ক্যাটাগরি যাচ্ছে? একদম 4 দিয়ে 4 6 24, 4 25, তাহলে 25/6, তার মানে হচ্ছে 4 পূর্ণ 1 6 আছে, একদম অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন। 120 জন ব্যক্তি প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 16 দিনে একটি, আচ্ছা 6টা এখানে বাংলায় হয়ে গেছে, 6 ঘন্টা করে কাজ করে 16 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, খুব ভালো কথা। তাহলে আবার সেই M1 D1 আর কি ঘন্টা আছে, তাই না? H1 ইজিক্যাল টু M2 D2 ইন্টু H2। ওকে, এবার দেখো কী বলা হয়েছে, 120 জন প্রথমে দেখতে পাচ্ছি 16 দিন কাজ করেছে এবং 6 ঘন্টা করে কাজ করেছে প্রতিদিন, তাহলে 64 জন ব্যক্তিকে M2 64 প্রতিদিন কত ঘন্টা করে কাজ করে, মানে H2 ভ্যালু নির্ণয় করতে হবে। 15 দিনের কাজটা সম্ভব, 15 দিন হচ্ছে ডি এর ভ্যালু, গল্প শেষ। এবার এখান থেকে কাটাকুটি করলেই গল্প শেষ। 16 যেখানে 4 64, 4 এখানে 30, তাহলে 15 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 15 2 30, তাহলে আলটিমেট H2 ভ্যালু কত দাদা? 12 ঘন্টা, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন। 7 জন পুরুষ অথবা 10 জন মহিলা 10 দিনে 100 মিটার দেওয়াল নির্মাণ করতে পারে, তাহলে এই 7 জন পুরুষ অথবা 10 জন মহিলা, এর মানে হচ্ছে 7 জন পুরুষের যা এফিসিয়েন্সি 10 জন মহিলার তাই এফিসিয়েন্সি। ওকে, তাহলে এই কথাটা বলা মানেই আমি এখান থেকে ম্যান আর উইমেনের যে রেশিও পাবো এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সি রেশিও। তার মানে একজন ম্যান 10 এফিসিয়েন্সি নিয়ে কাজ করে, একজন ওমেন 7 এফিসিয়েন্সি নিয়ে কাজ করে। তাহলে যেখানেই ম্যান আর ওমেন দেখব সেখানে একজন ম্যানের জায়গায় আমি 10 গুণ করব আর একজন ওম্যানকে আমি 7 গুণ করব, দ্যাটস ইট। ওকে, আর কোনো রকম কিছু ভাবতে হবে না। তাহলে দেখতে পাচ্ছি আমি এখানে যে 7 জন পুরুষ বলো অথবা 10 জন মহিলা বলো, তারা 10 দিনে 100 মিটার দেয়াল নির্মাণ করতে পারে। তাহলে আমি 7-এর সঙ্গে 10 গুণ করি, 7 জন পুরুষ আছে, তাহলে 7 জন পুরুষের এফিসিয়েন্সি কত? 7 × 10 70, অথবা 10-এর সঙ্গে 7 গুণ করি, এফিসিয়েন্সি তো একই হবে 70। তাহলে 70 এফিসিয়েন্সি নিয়ে কি দেখতে পাচ্ছি না 10 দিনে 100 মিটার দেয়াল তৈরি হচ্ছে। তাহলে 100 মিটার দেয়াল তৈরি হচ্ছে মানে এটা কি কাজ? তার মানে ম্যান ইন্টু ডেজ আর নিচে কি ডাব্লিউ, তাহলে W1 দিলে কত এখানে? 100 মিটার ইজিক্যাল টু 14 জন পুরুষ এবং 20 জন মহিলা। তাহলে 14 জন পুরুষ মানে কি? 14 × 10 140 এফিসিয়েন্সি, আর 20 জন মহিলা মানে 20 × 7 140, তাই তো? তাহলে 140 প্লাস 140 এফিসিয়েন্সি, 600 মিটার দেয়াল নির্মাণ করবে কত দিনে? তাহলে ডিটা আমি জানি না, আর এখানে কাজ কত না 600, তার মানে এখানে 6 গুণ কাজ হয়েছে এক্স্যাক্টলি। তাহলে এবার দেখো কাটাকুটি যাচ্ছে একদম দাদা, 140 প্লাস 140 মানে হচ্ছে 280, আর এখানে 70 ডাইরেক্ট কাটাকুটি করবে, 280, এটা 240 কেন লিখলাম? তাহলে 70 কত করবে? 4 গুণ করবে। আর দেখতে পাচ্ছি আর কি করবে, আর এখানে কাটাকুটি যাচ্ছে দাদা, এখানে ডি এর ভ্যালু তো ডাইরেক্ট পেয়ে গেলাম, ডি এর ভ্যালু হচ্ছে 6 × 10 60/4 মানে হচ্ছে 15 দিন। অপশান বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। ইজ ইট ক্লিয়ার? বললাম জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন। 335 মিটার লম্বা একটি ট্রেন একটি স্তম্ভ অতিক্রম করে 18 সেকেন্ডের সময় না, ট্রেনটির গতিবেগ আমরা নির্ণয় করতে হবে। এর থেকে সোজা প্রশ্ন আর হয় না দাদা। 335/18 ট্রেন যখন একটা স্তম্ভ অতিক্রম করছে, নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে কত সেকেন্ডে? 18 সেকেন্ডে। তাহলে এটা মিটার পার সেকেন্ড হলো, আমার চেয়েছি কিলোমিটার পার ঘন্টায়, একে 18 5 দিয়ে গুণ করে দিন, গল্প শেষ। 18 ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে 5 দিয়ে কত যাচ্ছে দাদা? 5 6 30, 5 7 35, 67 কিলোমিটার পার ঘন্টা। অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার।
নেক্সট প্রশ্ন, 310, 550, 728 সংখ্যাগুলোকে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই অবশেষ থাকবে, প্রতি ক্ষেত্রে একই অবশেষ পাওয়া যায়। তাহলে এই প্রশ্ন প্যাটার্ন আমি আগেও করেছি। যদি বলতাম যে কোনো অবশেষ থাকবে না, তাহলে বলতাম যে ডাইরেক্ট এই সংখ্যাগুলোর HCF হবে কারেক্ট আনসার। কিন্তু এখানে বলা আছে অবশেষ থাকবে। তাহলে যখন অবশেষ থাকবে আমি কী করব না, 310, 550 আর এই 728 এদের প্রত্যেকটা সংখ্যার প্রত্যেকটা ডিফারেন্স নির্ণয় করবো। মানে কি, 310 থেকে 550-এর ডিফারেন্স, 550-এর সঙ্গে 728 ডিফারেন্স, আর 310-এর সঙ্গে 728-এর ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ডিফারেন্স নির্ণয় করে ফেলি। তাহলে ডিফারেন্স নির্ণয় করার জন্য আমাকে কী করতে হবে দাদা, 550 থেকে 310 বিয়োগ করলে কত, এখানে 0, এখানে 4, এখানে কত 2, 240। 728 থেকে 550 বিয়োগ করলে 8, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 178। আর 728 থেকে 310 মানে হচ্ছে কত 8, এখানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে কত 4, 418। একই না, বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এই সংখ্যাগুলোর এবার HCF নির্ণয় করতে হবে। তাহলে 418, 240, 178, এই যে HCF নির্ণয় করার জন্য ভাগ প্রক্রিয়া করার দরকার নেই বা কোনো ফ্যাক্টর করে কোনো কিছু করার দরকার নেই। 4টে অপশানের দিকে লক্ষ্য দাও। এই 4টে অপশানের মধ্যেই আমার আনসার লুকিয়ে আছে। আমরা এদের মধ্যেই কেউ একজন হবে এদের HCF। 222 এই সংখ্যাটির কি এদের HCF হতে পারে? HCF মানে কি, এই সংখ্যাটা পুরোপুরি এদের সবাইকে ভাগ করবে। দেখো 222-এর যে কোনো গুণিতক কীরকম নাম্বার হবে, 222 যদি আমি 2 দিয়ে গুণ করি 444, 366, এরকম কন্টিনিউয়াস নাম্বার। তো 222 কোনোরকমভাবেই এই 3 অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে কোনোটা 222 দিয়ে পুরোপুরি ভাগ যাবে না, তার মানে এটা আনসার হতে পারে না। 22, তাহলে এই সংখ্যাগুলো 22 দিয়ে ভাগ যায়, প্রত্যেকটা 22 দিয়ে ভাগ কি যাবে, দেখো 22 দিয়ে 240 কি ভাগ যায়, 22 একে 22, 20 ভাগ যায় না, তার মানে কি এই আনসার হতে পারে না। 212 তাহলে দেখতে পাচ্ছি 240, কোনোভাবেই 212 পুরোপুরি ভাগ যাবে না। 2 একমাত্র পড়ে থাকছে, 2 তো 418কেও ভাগ দেবে, 240কেও ভাগ দেবে, 118কেও ভাগ দেবে, কারণ প্রত্যেকটা ইউনিট ডিজিট কী নাম্বার, ইভেন নাম্বার, জোড় সংখ্যা, তার মানে ডি হবে আমার কারেক্ট আনসার। ওকে গাইস, নেক্সট প্রশ্ন দেখো। প্রশ্নে কী বলা হয়েছে, একটি 2 অঙ্কের সংখ্যা এবং সংখ্যাটির অঙ্কগুলোকে স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার মধ্যে পার্থক্য 36। তাহলে 2 অঙ্কের সংখ্যা মানে তার মধ্যে একক স্থানীয় অঙ্ক থাকবে আর দশক স্থানীয় অঙ্ক থাকবে, তাই তো? তাহলে ধরলাম একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্কগুলো কী কী, একক স্থানীয় অঙ্ক ধরলাম x, দশক স্থানীয় অঙ্ক ধরলাম y। তাহলে সংখ্যাটা কী হবে, অর্থাৎ সংখ্যাটা হয়ে যাবে আমার x এর সঙ্গে 1 গুণ, একক স্থানীয় অঙ্ক মানে x এর সঙ্গে 1 গুণ হবে, এর প্লেস ভ্যালু কত হবে, x × 1, আর y এর সঙ্গে কত গুণ হবে, 10 গুণ হবে, দশক স্থানীয় সংখ্যা, তার মানে হচ্ছে y × 10। আচ্ছা, এখানে x × 1 ছিল, সরি, x × 1, তার আলটিমেট কত হলো না x + 10y, ইটস নট ইট, বলবো একদম ঠিক। আর এদের সংখ্যাগুলোর অঙ্কগুলো স্থান পরিবর্তন করলে এর মানে হচ্ছে যদি y এর জায়গায় x হয়ে যায় আর x এর জায়গায় y হয়ে যায়, তাহলে সংখ্যাটা কী হবে, তখন সংখ্যাটা হয়ে যাবে এরকম না, y × 1 + x × 10, তার মানে হয়ে গেল কত, y + 10y, ইটস নট ইট, বলবো একদম ঠিক। এবার এদের মধ্যে ডিফারেন্স বলেছে কত, 36। এদের মধ্যে ডিফারেন্স কত হবে দাদা, x - y + 10y - 10x = কত, 36। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, তাহলে এখান থেকে x - 10x মানে -9x, আর এদিকে হচ্ছে +9y। তাহলে 9y আগে লিখি, +9y - 9x = 36। 9 কমন গেলে ওপারে ভাগ হয়ে যাবে, তাহলে y - x হয়ে যাবে কত, 4। তাহলে y আর x এর মধ্যে ডিফারেন্স পেয়ে গেলাম 4। তার মানে কি, সংখ্যাগুলোর যে অঙ্ক দুটো আছে সেই অঙ্ক দুটোর ভ্যালুর পার্থক্য হচ্ছে 4 বলা হয়ে গেল। এবার দেখো বলা হয়েছে যে অঙ্কগুলোর মধ্যে অনুপাত 1:2, তাহলে অঙ্ক দুটোর মধ্যে অনুপাত 1:2 হলে একজন কে হলে অপরজন 2 কে, হ্যাঁ কি না? তাহলে y যেহেতু বড়, y - x 4 দেখতে পাচ্ছি, তাহলে y হয়ে যাবে ধরলাম 2k, আর x হচ্ছে k, তাহলে 2k - k হচ্ছে কত, 4। তাহলে এখান থেকে বলতে পারি k এর ভ্যালু হচ্ছে 4। তাহলে k এর ভ্যালু 4 হলে y, যেহেতু y বড় ধরেছি, তাহলে y এর ভ্যালু কত হলো 8, আর x এর ভ্যালু কত হলো 4। এবার দেখো বলেছে যে অঙ্কগুলোর যোগফল আর বিয়োগফলের মধ্যে পার্থক্য, তাহলে অঙ্কগুলোর যোগফল কত, 12, আর 8 - 4 করলে বিয়োগফল পেয়ে যাবো কত, 4। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, 12 - 4 করলে 8 হয়ে যাবে কারেক্ট আনসার, অপশান বি। ইজ ইট ক্লিয়ার? বলো, জলের মধ্যে পরিষ্কার, কিছু অসুবিধাই নেই। নেক্সট প্রশ্ন, একজন দুগ্ধ বিক্রেতা প্রতি লিটার দুধের জন্য 6.4 খরচ করেন, খুব ভালো কথা। তিনি দুধে জল মিশিয়ে প্রতি লিটার 8 দামে বিক্রি করেন এবং এতে 37.5% লাভ করেন। তাহলে গ্রাহকের কাছে পৌঁছানো দুধের জল ও দুধের অনুপাত নির্ণয় করতে হবে। এটা দেখো, এই প্রশ্নটা আর এই প্রশ্নটার মধ্যে পার্থক্য কী দেখাই তোমাদের একবার। ইয়েস, এত কেজি এবং এত কেজি দামে 2 প্রকার ডাল কী অনুপাতে মেশালে মিশ্রিত ডালের মূল্য হবে এত কেজি। তাহলে এখানে প্রত্যেকটাই ছিল কি মিশ্রণ, এবং
দুটো জিনিসকে মিশিয়ে একটা জিনিস তৈরি করা হয়েছে এবং দুটো জিনিসের কস্ট প্রাইস নিয়ে একটার ক্রস প্রাইস তৈরি করা হয়েছে। তাহলে আমি যখন এই প্রশ্নটা দিয়েছিলাম তোমাদের বলেছিলাম যে অবশ্যই দেখতে হবে যে এখানে যেন কস্ট প্রাইস সিপি থাকে। ওকে, কিন্তু এখানে এই প্রশ্নটা দেখা গেল দুটো জিনিসকে মিশিয়ে একটা জিনিস বিক্রি করা হচ্ছে, কিন্তু এখানে ফাইনাল জিনিসটাই কী দেওয়া হয়েছে না লাভ, মানে সেলিং প্রাইসের গল্প বলা হচ্ছে। 8 দামে বিক্রি করে এত লাভ হয়, তাহলে 8 দামে বিক্রি করে মিশ্রণটি বিক্রি করে এত লাভ হচ্ছে, তাহলে এখানে মিশ্রণের ক্রয় মূল্য তো আমি পেয়ে যাবো। তাহলে গল্পটা হয়ে গেল এরকম, দেখেই বুঝে গেছি যে আমি এখানে অ্যালিগেশন লাগাবো, কারণ দুটো জিনিসকে মিশিয়ে একটা জিনিস তৈরি করা হয়েছে, দুটো জিনিসের ইন্ডিভিজুয়াল ভ্যালু দেওয়া আছে এবং ফাইনাল জিনিসটার ভ্যালু আমাকে বার করতে হবে, সিপি বার করতে হবে। এবার তুমি বলো জল তো মেশানো, জলের তো এখানে সিপি বা কস্ট প্রাইস দেওয়া হয়নি। মনে রাখবো সবসময় এখানে কখনোই বিসলারি বা কেন্টের জল মেশানো হবে না, সবসময় বিনামূল্যে জল মেশানো হবে। তার মানে যদি আমি দুধের মিল্কের কস্ট প্রাইস বলা হয়েছে কত 6.4, তাহলে ওয়াটারের কস্ট প্রাইস আমি কী ধরবো না সবসময় 0 ধরবো, কারণ এটা বিনামূল্যের জল। ওকে, আর ফাইনালি যে জিনিসটা মিশ্রণ তৈরি হলো তার কস্ট প্রাইস আমাকে নির্ণয় করতে হবে। এবার দেখো দাদা 37.5% লাভ হয়েছে, তাহলে তুমি বলবে 137.5%-এ বিক্রি করা হয়েছে, বলবে দাদা একদম ঠিক। তাহলে 137.5%-এর ভ্যালু হচ্ছে কত 8, তাহলে এখান থেকে 100%-এর ভ্যালু নির্ণয় করলেই আমি কী পেয়ে যাবো না মিশ্রণের কস্ট প্রাইস পেয়ে যাবো। কিন্তু এই প্রক্রিয়া নির্ণয় করতে গেলে তোমার খাটুনি হবে, কী হবে তোমার ক্যালকুলেশন বেশি হবে। কিন্তু ক্যালকুলেশনকে এড়ানোর জন্য আমি তোমাদের সবসময় বলেছি যে যখনই দেখবো পার্সেন্টেজ তার থেকে ফ্র্যাকশন ভাববো। দাদা 37.5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত দাদা 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু আপনি তো আগেই বলেছেন যে ভ্যালু হচ্ছে 1/8, তাই তো? তাহলে অবভিয়াসলি 37.5 কী করে পাই না এই 12.5-কে 3 গুণ করে না, বলবো দাদা একদম ঠিক। তাহলে একে 3 গুণ করে কত পাবো দাদা 3/8, একদম ঠিক। তাহলে 3/8 যে পেলাম, 3/8 ফ্র্যাকশানটি কী প্রকাশ করছে সবসময় মনে রাখবো, 3/8 ফ্র্যাকশানটি প্রকাশ করছে আমার কি না সবসময় কস্ট প্রাইসের ওপর প্রফিট হয়। 37.5% প্রফিট হয়েছে, মানে 100 টাকা আমার যদি কস্ট প্রাইস হয় তাহলে 37 টাকা 50 পয়সা আমার প্রফিট। তাহলে সিপি আর প্রফিটের রেশিও সেটাই হচ্ছে 3/8, তার মানে 8 টাকায় জিনিসটা কস্ট প্রাইস হলে 3 টাকা হয়েছে আমার প্রফিট, তাহলে এদের যোগফলই হয়ে যাবে কি সেলিং প্রাইস, অ্যান্ড দ্যাট ইজ কত 11। আর 11-র ভ্যালু বলা হয়েছে কত 8, 11-র ভ্যালু কত বলা হয়েছে 8 টাকা, তাহলে সিপি কত এখানে 8, তাহলে 8-এর ভ্যালু নির্ণয় করবো। তাহলে 8-এর ভ্যালু কত হবে না 8/11 ইন্টু 8 মানে হচ্ছে 64/11, ইজ নট ইট, বলবো একদম ঠিক। তাহলে দেখো পেয়ে গেলাম 64/11 মিশ্রণের সিপি, ব্যাস এবার তো অ্যালিগেশন। আর এই 6.4-কে তুমি 6.4 না ভেবে 64/10 ভাবো, তাহলে দেখো কত সুবিধা হয়। তাহলে দেখো অ্যালিগেশন করার সময় আমি কী জানি না এপারের অ্যালিগেশনটায় কী করবো না 64/11 বড়ো মানে 64/10 বড়ো, তুমি দাদা 64/10 বড়ো। তো ওপরে দেখতে পাচ্ছি লব একই আছে দুটো ভগ্নাংশের, তাহলে যেখানে হর ছোটো সে হবে বড়ো, তাহলে 64/10 বড়ো, তাহলে 64/10 মাইনাস 64/11। এবার এটাকেই তুমি যদি একটু অন্যভাবে ভাবতে তাহলে বলতে দাদা 64 তো কমন যাচ্ছে, তাহলে 64 কমন গেলে পড়ে থাকছে কি 1/10 মাইনাস 1/11, হ্যাঁ কি না? তাহলে 64 কমন গেলে 1/10 মাইনাস 1/11। এবার তুমি এটাকেও তুমি মুখে মুখে বলতে পারতে দাদা 1/10 মাইনাস 1/11 মানে 11 মাইনাস 10/110, হ্যাঁ কি না? তার মানে কি আলটিমেট হয়ে গেল 1/110, তার মানে এখানে কী হলো 64 ইন্টু 1/110। বুঝতে কোনো অসুবিধা হয়নি বলে না, কোনো বুঝতে অসুবিধা হয়নি। এবার দেখো 0 থেকে 64/11, তাহলে অবশ্যই 64/11 বড়ো, তার মানে 0 বিয়োগ করলে তো সেই ভ্যালুই পাবো 64/11ই পাবো। এবার দেখো 64 ক্যান্সেল আউট হয়ে গেল। ওকে, এখানে দেখো 11 110 ক্যান্সেল আউট হয়ে গেল কত 10, তাহলে আলটিমেট কত রেশিওটি কত হলো না 1:110, আর 1:110 মানে কোনাকুনি গুণ হয়ে যায় ভগ্নাংশ থাকলে, তার মানে 10:1 হয়ে যাবে ফাইনাল রেশিও, 10:1 হয়ে যাবে ফাইনাল রেশিও। এবার এই 10:1 কার রেশিও সবসময় মনে রাখবো যে কাকে কাকে মিশিয়ে মিশ্রণ তৈরি করেছি। এখানে মিল্ক আগে নিয়েছি, ওয়াটার পরে নিয়েছি, তাহলে ফাইনাল রেশিওতে আমি মিল্ক আর ওয়াটারের রেশিওই পাবো। তাহলে মিল্ক আর ওয়াটার 10:1 রেশিওতে মেশানো হয়েছে। তাহলে আমাকে বলা হয়েছে গ্রাহকের কাছে পৌঁছানো দুধের জল ও দুধের অনুপাত, তাহলে ওয়াটার ইস টু মিল্ক আমাকে চেয়েছে, তাহলে ওয়াটার ইস টু মিল্ক কী হবে না 1:10। এটা খুব ভালো করে দেখে তবে আনসারে টিক করবে। ওকে, চলো চলে যাই নেক্সট প্রশ্নে। একটি গ্রামে 60% পরিবারের গরু আছে, 30% পরিবারে মহিষ আছে এবং 15% পরিবারে গরু মহিষ দুটোই আছে। যদি গ্রামে মোট 960টি পরিবার থাকে তাহলে কতটি পরিবারে গরু বা মহিষ কোনোটাই নেই? এক লাইনে আনসার হবে 60% পরিবারে গরু আছে, 30% পরিবারে মহিষ আছে। তাহলে যখন এই 60 আর 30-কে যোগ করছি তাহলে এর মধ্যে এমন কিছু পরিবার লুকিয়ে আছে যাদের মধ্যে গরু এবং মহিষ দুটোই আছে, তাহলে সেটাকে কী হয়েছে দুবার নেওয়া হয়েছে। 60-কে কাউন্ট করার মধ্যেও সেটা আছে, 30 কাউন্ট করার মধ্যেও সেটা আছে, তাহলে সেটা দুবার নেওয়া হচ্ছে। তাহলে একবার সেটাকে বিয়োগ করতে হবে এবং সেটাই বলা হয়েছে 15% যাদের গরু মহিষ দুটোই আছে, তাহলে একবার বিয়োগ করে দাও, তাহলে গল্প শেষ। এটা হচ্ছে কি টোটাল এমন পরিবার
যাদের মধ্যে গরু এবং মহিষ এবং গরু মহিষ দুটোই আছে। ওকে, তাহলে এমন কতগুলো পরিবার যাদের মধ্যে গরু মহিষ কিছুই নেই, সেটা হচ্ছে কি না 100 মাইনাস এটা। ওকে, সবসময় মনে রাখবো টোটাল যে ইউনিভার্সাল সেটা হচ্ছে 100%। তাহলে 100% থেকে এই পার্সেন্টেজটা বিয়োগ করলেই আমি সেই পরিবারগুলো পাবো যাদের মধ্যে গরু বা মহিষ কোনোটাই নেই। ওকে, সেটা আনসার কত বেরোলো? তাহলে 100 মাইনাস 60 প্লাস 30 90 মাইনাস 15, দ্যাট ইস হচ্ছে কত? 75। তাহলে 100 মাইনাস 75 করলে কত হচ্ছে আমার? তাহলে 25%। তাহলে 25% পরিবারের আমরা কী দেখতে পাচ্ছি? গরু মহিষ কিছুই নেই। তাহলে 960টি টোটাল পরিবার, তার 25% মানে কত? 1/4। তাহলে 960 ইন্টু 1/4 করলে আমি পেয়ে যাবো সেই সমস্ত পরিবারের সংখ্যা যাদের কাছে গরু মহিষ কিছুই নেই, দ্যাট ইজ 240। 40 4 কত? 960। ইটস নট ইকুয়াল, একদম ঠিক, অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। তাহলে এত ইজিলি আমি কথাটা ভাবতে পারি, আর এটাই হচ্ছে ভেন ডায়াগ্রামে এরমভাবে বোঝানো হয়, একবার ভালো করে বোঝানো। এই হচ্ছে আমার টোটাল ইউনিভার্সাল, যাদের মধ্যে সব পরিবার ঢুকে আছে, মানে 960টি পরিবার এর মধ্যে আছে। এই 960টি পরিবারের মধ্যে এই একটা সার্কেল আঁকলাম, এই সার্কেলটা আমরা রিপ্রেজেন্ট করছি যাদের মধ্যে যেসব পরিবারের কাছে শুধু গরু আছে। ওকে, এবার আমি একটা সার্কেল আঁকলাম যেখানে আমি যেটাকে দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি যে যার মধ্যে কি আছে না মহিষ আছে। এবার এই কেন দুটো সার্কেল একে অপরকে কাট করছে? কারণ কিছু এমন পরিবার আছে যারা গরু এবং মহিষ দুটোই পালন করে, সেটা হচ্ছে এই জায়গাটা, তাহলে এই জায়গাটি হচ্ছে কত? 15%। ওকে, যাদের মধ্যে গরু আছে এবং মহিষ আছে। তাহলে যখন আমি এদের টোটাল কাউন্ট করব তখনই আমি গরু মহিষ আছে এমন ফ্যামিলির সংখ্যা পাবো। তাহলে যখনই যে দুজনকে কাউন্ট করব না, কি হবে না এই জায়গাটা দুবার কাউন্ট হয়ে যাবে। এই সার্কেলটা কাউন্ট করার সময়ও এই জায়গাটা একবার পড়ছে, আবার এই সার্কেলটা কাউন্ট করার সময়ও এই জায়গাটা আরেকবার পড়ছে, দুবার কাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই দুবার কাউন্ট এড়ানোর জন্য আমায় কী করতে হচ্ছে না একবার এটা বিয়োগ করছে। তাহলে এই ব্যাপারটাই একদম খুব ভালোভাবে বোঝানোর জন্য তোমাদের শুধু এইটুকু ভাবতে হবে যে যদি আমি এইটুকু পোর্শনকে একবার বাদ দিয়ে দিই, তাহলেই পেয়ে যাব অ্যাকচুয়াল গল্পটা। তাহলে দেখো এইটুকু পোর্শনটাকে একবার বাদ দিলে গল্পটা কীরকম হয়ে গেল, যে এই জায়গাটা কী হয়ে গেল না এই জায়গাটা হয়ে গেল গরু ছিল, টোটাল গরু ছিল 60%। তাহলে এইটুকু জায়গার ভ্যালু হলো 60 মাইনাস 15, আর এই পুরো জায়গাটার ভ্যালু কত না 60 মাইনাস 15 প্লাস 30। ব্যাস এই গল্পটাই তোমায় ভাবতে হতো। ব্যাস এই গল্পটার রিপ্রেজেন্টেশন ভ্যালুই হচ্ছে এখানে পেয়েছি, দেখো 60 মাইনাস 15 প্লাস 30। ওকে, তাহলে এই গল্পটার ভেন ডায়াগ্রাম দিয়েও ভাবতে পারো বা তুমি এরমভাবেও ভাবতে পারো, দ্যাটস ইট। তাহলে টোটাল কত হলো? 60 মাইনাস 15 প্লাস 30 করলে 60 থেকে 15 বাদ দিলে হচ্ছে আমি কত পাচ্ছি? 45 প্লাস 30 হচ্ছে 75। তাহলে টোটাল ভ্যালুটা হয়ে গেল 75। তাহলে বাকি জায়গায় কত পড়ে আছে না 25%। তাহলে 25% কার না 960, দ্যাট ইজ 240 হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন দেখো, এখানে কি বলা হয়েছে? একটি 105 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 60 কিমি গতিতে চলছে, খুব ভালো কথা। একই দিকে ঘন্টায় 54 কিমি গতিতে চলা 175 মিটার লম্বার একটা ট্রেনকে এটি কত সময় সম্পূর্ণরূপে অতিক্রম করবে? তাহলে এখানে মেন গল্প হচ্ছে একই দিকে এরা চলছে এবং একজনকার লেন্থ 105 বলা হয়েছে আর একজনকার লেন্থ 175 বলা হয়েছে। তাহলে টোটাল কতটা ডিস্টেন্স তাদের কভার করতে হবে? দুজনকার ইন্ডিভিজুয়াল লেন্থের সাম, তার মানে 105 প্লাস 175, এই ডিস্টেন্সটি কভার করতে হবে ওভারটেক করার জন্য। কোন স্পিডে ওভারটেক করতে হবে? একই দিকে চলছে মানে কি এদের রিলেটিভ স্পিড কী হবে? যে ইন্ডিভিজুয়াল স্পিডের ডিফারেন্স। তাহলে 60 আর 54 ডিফারেন্স কত? 6। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড টাইম ওভারটেক করার জন্য। তাহলে 105 প্লাস 175, কিন্তু দেখতে পাচ্ছি এখানে মিটারে আছে, আর এখানে এই যে স্পিড কী আছে না কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে আমায় কী করতে হবে না 5 আর 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 আর 18 ক্যান্সেল আউট হলে 3 হলো, 3টা কী হবে উপরে গুণ হয়ে যাবে। তাহলে 105 প্লাস 175 মানে 280। ওকে, 280, আর এখানে ইন্টু 3 বাই নিচে হচ্ছে 5, কাটাকুটি যাচ্ছে 5 দিয়ে, 5 5 25, 5 6 30, 56 ইন্টু 3। তাহলে 56 ইন্টু 3 মানে 3 6 18, 3 5 15 আগে 16, 168 মিনিট। আর 168 মিনিটকে আমি যদি ঘন্টায় রূপান্তরিত করি তাহলে অর্থাৎ 60 দিয়ে ভাগ করলে 60 3 180, 3বার পুরোপুরি যাচ্ছে না, তাহলে 60 2 120, তার মানে 2 ঘন্টা, আর বাকি পড়ে থাকছে কত না 48 মিনিট। ইটস নট ইট, বলবো একদম ঠিক। আর 2 ঘন্টা 48 মিনিট অপশানে আছে, একদম অপশান ডি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, অভিন্ন প্রবাহের 3টি পাইপ এ, বি এবং সি দ্বারা একটি জলাশয় পূর্ণ করা হচ্ছে। ওকে, তাহলে এ, বি আর সি এই 3টে পাইপ দিয়ে একটি জলাশয় পূর্ণ হচ্ছে। ওকে, এবার কী বলা হলো না ট্যাঙ্কটি পূরণের জন্য দ্বিতীয় পাইপ বি এর যে সময় নেয় তা এ দ্বারা নেওয়া সময়ে 3-এর 2 গুণ।
তাহলে এই যে ভগ্নাংশটা থেকে লক্ষ্য করো, এ যে সময় নিচ্ছে তার 3/2 গুণ করলে বি এর সময় পাই, ঠিক আছে। তাহলে এর সময় এমন একটা ধরো যার সঙ্গে 3/2 গুণ করলে আর এই ফ্র্যাকশান থাকবে না, তাহলে এর সময় আপনি 2 ধরে নিন, 2 ইউনিট। তাহলে এর সঙ্গে 3/2 গুণ করলে বি এর সময় পাবো, তাহলে বি এর সময় কত, 2 × 3/2, 2 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে হলো কি 3, তাহলে বি এর সময় পেয়ে গেলাম কত, 3 ইউনিট। এবার দেখো বলেছে সি এর সময়, যদি সি এর ট্যাঙ্কটি পূরণে বি এর 2 গুণ সময় লাগে, তাহলে বি এর 2 গুণ মানে 3 × 2 6 ইউনিট সময় লাগছে সি এর। ইজ ইট ওকে? বলো একদম ওকে। যদি 3টে পাইপ একসাথে 7 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি পূরণ করতে পারে, তাহলে এ একা কত সময় ট্যাঙ্কটি পূরণ করবে? তাহলে দেখতে পাচ্ছি এখানে যে এর 2 ইউনিট লাগলে বি এর 3 ইউনিট লাগছে, সি এর 6 ইউনিট লাগছে। তাহলে টোটাল ট্যাঙ্কটির ক্যাপাসিটি আমি কী বলবো, এদের এলসিএম, তাহলে 2, 3, 6 এলসিএম কত, 6। তাহলে আমি কী পাবো না, এর এফিসিয়েন্সি কত পাবো না 6/2 দ্যাট ইজ 3, বি এর এফিসিয়েন্সি কত পাবো তাহলে 6/3 দ্যাট ইজ 2, আর সি এর এফিসিয়েন্সি কত পাবো তাহলে 6/6 দ্যাট ইজ 1। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত হলো, তাহলে 3 + 2 + 1 6, তাহলে 6 টোটাল এফিসিয়েন্সি, আর ক্যাপাসিটিও হচ্ছে 6। তাহলে টোটাল এ বি আর সি এর কত টাইম লাগছে, এ বি আর সি এর টোটাল টাইম লাগছে দাদা 6/6 দ্যাট ইজ 1 ইউনিট টাইম লাগছে। আর এই 1 ইউনিটেরই ভ্যালু কত বলা হয়েছে দাদা, 7 ঘন্টা বলা হয়েছে। তাহলে আমার নির্ণয় করতে হবে কি, এ একা কত সময় ট্যাঙ্কটি পূরণ করে, এর কত সময় লাগছিল, 2 ইউনিট টাইম লাগছিল না, তাহলে 1-এর ভ্যালু যদি 7 ঘন্টা হয়, তাহলে 2-এর ভ্যালু কত হবে দাদা, না 7 × 2 14 ঘন্টা। ইজ ইট ওকে? বলো একদম ওকে, কোনো অসুবিধা নেই। অপশন সি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নে কী বলা হয়েছে, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টের গড় বলা হয়েছে 15 আর শেষ 3টের গড় বলা হয়েছে 16। যদি শেষ সংখ্যা 19 হয় তাহলে প্রথম সংখ্যা নির্ণয় করতে হবে। খুব ইজি একটা ব্যাপার, 4টে সংখ্যা আছে ধরলাম এ বি সি আর ডি, এদের মধ্যে প্রথম 3টে সংখ্যা মানে এ বি সি এর গড় বলা হয়েছে 15 করে, আর শেষ 3টে সংখ্যা তার মানে হচ্ছে বি সি আর ডি এর গড় বলা হয়েছে 16 করে, আর লাস্ট সংখ্যাটা আমাকে 19 বলে দিয়েছে, ফার্স্ট সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো এই 3টে সংখ্যার যোগফল কত, তাহলে 16 × 3 দ্যাট ইজ 48, তার মধ্যে ডি বলা হয়েছে 19, তাই তো। তাহলে বাকি বি আর সি এর যোগফল পেয়ে যাব কী করে, না 3টে সংখ্যার যোগফল 48, একটা সংখ্যা 19, তাহলে বাকি দুটো সংখ্যা মানে বি আর সি এর যোগফল হচ্ছে 48 - 19, তাহলে কত হয় 29 হয়, বলো একদম ঠিক। আবার দেখতে পাচ্ছি এ বি সি এর গড় বলা হয়েছে কত 15 করে, তাহলে যোগফল কত দাদা 45, তাহলে যোগফল 45, তার মধ্যে বি আর সি এর যোগফল কত দাদা 29, তাহলে 29 যদি বিয়োগ করে দিই তাহলেই এর ভ্যালু পেয়ে যাবো কত 45 - 29 দ্যাট ইজ হচ্ছে কত না 16। তাহলে আমি কী পেয়ে গেলাম না, জিজ্ঞাসা ছিল মানে এর ভ্যালু 16 পেয়ে গেলাম, অপশান কি এ হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, এ বি এবং সি একটি ব্যবসা শুরু করেছে, খুব ভালো কথা। এ মোট মূলধনে 33.31% বিনিয়োগ করেছে, বি অবশিষ্ট মূলধনে 33.31% বিনিয়োগ করলো, আর সি অবশিষ্ট অংশ বিনিয়োগ করলো। যখন এই ধরনের প্রশ্ন থাকবে আমি কী করব না পার্সেন্টেজকে ফ্র্যাকশন করব। 33.31% মানে তার ভগ্নাংশ কত, ফ্র্যাকশন ভ্যালু কত 1/3, মানে 3-এর মধ্যে 1 বিনিয়োগ করেছে এ। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে 1/3 কতবার আছে, দেখছি 1/3 ভগ্নাংশটা দুবার আছে, 33.31% এখানেও আছে, 33.31% এখানেও আছে। তাহলে 33.31%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/3 এখানেও পাবো, 1/3 এখানেও পাবো। তাহলে 1/3 যখন দেখতে পাচ্ছি, তাহলে 3-এর কোনো গুণিতক ধরে নেওয়া হচ্ছে একটা কি না মূলধন। টোটাল মূলধন যদি আমি ধরি, টোটাল মূলধন বা টোটাল বিনিয়োগ যদি আমি ধরি 9, কোনো অসুবিধা হবে বলো না, কোনো অসুবিধা নেই। তাহলে 9-এর মধ্যে এ এর বিনিয়োগ কত, বি এর বিনিয়োগ কত, আর সি এর বিনিয়োগ কত আমি নির্ণয় করব। বলেছে এ এই 9-এর মধ্যে 1/3 বিনিয়োগ করেছে, তাহলে 9-এর 1/3 করেছে এ, তাহলে অবশিষ্ট অংশ কত, তাহলে 3 × 9, তার মানে এর বিনিয়োগ কত 3 ইউনিট। বি দেখতে পাচ্ছি অবশিষ্ট অংশের 1/3 অংশ, তাহলে অবশিষ্ট কত 9 থেকে 3 চলে গেলে পড়ে থাকে 6, তাহলে 6-এর আবার 1/3 কে বিনিয়োগ করেছে বি, তার মানে বি এর বিনিয়োগ কত 2, সি অবশিষ্ট অংশে বিনিয়োগ করেছে, তাহলে 6 থেকে তো অলরেডি বি বিনিয়োগ করে দিল 2, তার মানে 4 পড়ে থাকে, তাহলে সি এর বিনিয়োগ কত 4। তাহলে আলটিমেট রেশিও কী হলো না 3:2:4 হয়ে গেল তাদের বিনিয়োগ রেশিও। আর যাহা বিনিয়োগ রেশিও তাহাই হবে কি লাভ্যাংশের রেশিও, যদি টাইম সেম থাকে, প্রত্যেকের কন্ট্রিবিউশন 12 মাসের জন্য, তাহলে এখানে যা তাদের বিনিয়োগ রেশিও তাই তাদের লাভ্যাংশ রেশিও। টোটাল লাভ কত হচ্ছে 4 আর 3 7 আর 2 9, আর এই 9-এর ভ্যালু কত বলা হয়েছে বাবা 4050, তাহলে 4050 টাকা হচ্ছে টোটাল লাভ। তাহলে 9-এর ভ্যালু 4050 মানে কত গুণ, 9 × 4 = 36, 9 × 5 = 45, 450 গুণ। নির্ণয় করতে হবে সি এর লাভ বি এর লাভের চেয়ে কত বেশি। সি দেখছি 4 ইউনিট লাভ করছে, বি 2 ইউনিট লাভ করছে, তাহলে কত বেশি লাভ করছে 2 ইউনিট বেশি লাভ করছে। তাহলে 9-এর ভ্যালু 4050 হলে 2-এর ভ্যালু কত, এখানেও 450 গুণ হবে, তাহলে 2 × 450 হচ্ছে কত 900 টাকা, কারণ অপশান সি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন,
যদি বিক্রয় মূল্য 3 গুণ করা হয় এবং ক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তাহলে লাভ 65% হয়ে যায়। তাহলে বর্তমান লাভ কত শতাংশ? খুব ভালো একটি প্রশ্ন। তাহলে এখানে সিপি আর এসপি এর গল্প দেখো। প্রথমে কি বলা হলো না, বিক্রয় মূল্য 3 গুণ করা হলো, তার আগে বলা হয়, তারপরে বলা হয়েছে ক্রয় মূল্য দ্বিগুণ করা হয়েছে। এটাকে নিয়ে আগে কাজ করতে হবে। তাহলে ক্রয় মূল্য যদি 100 থেকে থাকতো আগে, এখন সেটা যদি 200 করা হয় তাহলে বিক্রয় মূল্য 3 গুণ করলে 65% লাভ হয়। তাহলে লাভ সবসময় কার ওপর হয়? লাভ সবসময় ক্রয় মূল্যের ওপর হয়। তাহলে এই 200-র ওপরই 65% লাভ হবে না? বলবে দাদা একদম ঠিক। তাহলে 65% লাভ মানে কতই বিক্রি করা হয়েছে দাদা? 165%। আর 200-এর 165% কত? 200-এর 165% মানে হচ্ছে সবসময় 165 ইন্টু 2, তার মানে কত হবে? 330 হবে না? বলবে দাদা একদম ঠিক। তাহলে ভ্যালু কত পেয়ে গেলাম? 330। তার মানে এখন আমার বিক্রয় মূল্য 330 হয়েছে। কিন্তু বলা হয়েছিল যে বিক্রয় মূল্যকে 3 গুণ করা হয়েছিল। তাহলে আগে যে বিক্রয় মূল্যটা ছিল তাকে 3 গুণ করে 330 পাওয়া গেছে। তাহলে 330কে 3 ভাগ করলে আগের বিক্রয় মূল্য পাওয়া যাবে। সেটা কত? 330/3, দ্যাট ইজ হচ্ছে 110। তাহলে 100 জিনিস বিক্রি করা হচ্ছিল অ্যাকচুয়ালি 110-এ। তাহলে কত লাভ হচ্ছিল? 10 লাভ হচ্ছিল। তাহলে 100-র ওপর লাভ মানে 10% লাভ হচ্ছে। তাহলে এখন 10% লাভ হচ্ছে। যদি ক্রয় মূল্য দ্বিগুণ করা হয় এবং বিক্রয় মূল্য 3 গুণ করা হয় তাহলে লাভ হবে 65%। এটাই হচ্ছে অ্যাকচুয়াল গল্প। অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, দুটো সংখ্যার যোগফল 25। খুব ভালো কথা, এক্স প্লাস ওয়াই যোগ করলাম, বলা হয়েছে তাদের যোগফল হচ্ছে 25। এবার কি বলা হলো, তাদের গসাগু এবং লসাগু বলা হয়েছে 3 এবং 105। এবার আমাকে একটা কথা বলো যে দুটো সংখ্যার ক্ষেত্রে গসাগু আর লসাগুয়ের গুণফল সংখ্যা দুটোর গুণফলের সঙ্গে সমান নয়? বলবো একদম ঠিক। তার মানে এসসিএফ ইন্টু এলসিএম ইজ ইকাল টু এক্স ইন্টু ওয়াই। তাহলে এক্স ইন্টু ওয়াই এর ভ্যালু কত পেয়ে গেলাম? অর্থাৎ 3 ইন্টু 105। এবার কি বলা হলো, ওই দুটো সংখ্যার অনন্যক সংখ্যাগুলোর যোগফল কত, বা দুটো সংখ্যার অনন্যকের যোগফল কত। তাহলে সংখ্যা দুটোর অনন্যক কী হবে? এক্সের অনন্যক করলে কত পাবো? 1/x। আর ওয়াই এর অনন্যক করলে কত পাবো? 1/y। তাহলে এদের যোগফল আমরা নির্ণয় করতে হবে। যোগফল করলে কী হবে? লসাগু হচ্ছে এক্স ওয়াই। তাহলে ওপরে কী হবে? এক্স প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এক্স, হোয়াট এভার। আর এক্স প্লাস ওয়াই ভ্যালু কত জানি আমি? 25। আর এদের গুণফল কত? 3 ইন্টু 105। তাহলে যখন এই ধরনের প্রশ্ন থাকবে আমি ডাইরেক্ট আনসার বলবো। এটা তোমাদের ইলাবোরেটলি বোঝালাম। ডাইরেক্ট আনসার বলবো যে অনন্যকের যোগফল হবে এইচসিএফ আর সংখ্যা দুটোর যোগফল ওপরে লিখবো, মানে 25 বাই তাদের এইচসিএফ আর এলসিএমের গুণফল, মানে 25/105 ইন্টু 3। দ্যাটস ইট। কাটাকুটি যাবে। 25 দিয়ে 5কে দিয়ে এখানে 5 5 25, সেখানে হচ্ছে কত? 5 এখানে 21, তার মানে 5 কত? 63। 5/63 আছে একদম। অপশন বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই নেক্সট প্রশ্নে। কী বলা হয়েছে, একটি ছেলে স্থির জলে ঘন্টায় 10 কিমি গতিতে সাঁতার কাটতে পারে। যদি স্রোতের গতি ঘন্টায় 5 কিমি হয় তাহলে সে স্রোতের অনুকূলে 60 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে স্রোতের অনুকূলে তার স্পিড কত হবে না? তার নিজস্ব স্পিড প্লাস স্রোতের স্পিড, মানে 15। বলবে একদম ঠিক। তাহলে সময় কী লিখবে না? ডিস্টেন্স কত যাচ্ছে? 60 কিমি। স্পিড কত স্রোতের অনুকূলে? না 15। তাহলে 60/15, দ্যাট ইজ 4 আওয়ার্স। অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। কিছুই নেই। সরি গাইস। আচ্ছা, এখানে প্রপোর্শনের একটি কোশ্চেন দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছি 4th প্রপোর্শন। এখানে কী বলা হয়েছে? 0.75:x সমানুপাতিক 5:8। তাহলে এক্সের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে এক্স হচ্ছে কি? এখানে সেকেন্ড প্রপোর্শন। তাহলে সেকেন্ড প্রপোর্শন নির্ণয় করার ফর্মুলা কি? ধারের দুটো গুণ আর মধ্যেখান দিয়ে ভাগ। তার মানে 8 ইন্টু 0.75, আর নিচে হচ্ছে কত? দাদা নিচে হচ্ছে 5। ইটস নট ইট। বলবো একদম ঠিক। তাহলে 5 এখানে কাটাকুটি করলে কত হচ্ছে? 5 15 75, 0.15 না? বলবো একদম ঠিক। আর 8 15 কত? 120 না? বলবো একদম ঠিক। কতগুলো পর দশমিক? 2 ঘর পরে 1.20। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। কিছুই নেই প্রশ্নের মধ্যে। তাহলে এই ছিল 25টা প্রশ্নের একদম সবথেকে বেস্ট সলিউশন। তো এই পদ্ধতিভাবে বা এই অ্যাপ্রোচ নিয়ে তোমরা যদি ফলো করো, পরীক্ষা হলে তোমাকে কেউ রুখতে পারবে না। 25টা প্রশ্নই করে আসতে। ওকে, তো আমাদের টার্গেট থাকবে এটাই যে 25টা প্রশ্ন তোমরা 25টা প্রশ্নই করে আসো, সঠিক অ্যাপ্রোচ ফলো করো, অঙ্কের ভাষা বোঝো, আর অঙ্ক গিয়ে পরীক্ষা হলে গিয়ে একদম দমাদ্দম করে এসো। ওকে, চলো, বেস্ট উইসেস, টাটা।